নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী প্রচিত গুপ্ত রচিত গল্প চিরুনি। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রী প্রচিত গুপ্ত রচিত চিরুনি। অদ্ভুত এক ধরনের উত্তেজনা অনুভব করল শান্তা। 40 ছুঁই ছুঁই জীবনে শান্তা নানা ধরনের উত্তেজনায় অনুভব করেছে। সেটাই স্বাভাবিক। মেয়ে মানুষের শরীর ও মন তৈরি হয় নানা ধরনের উত্তেজনার স্বাদ পাওয়ার জন্য। সেই বালিকা বয়স থেকেই চলে। তাদের কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা রাগের, কোনোটা বা ঘৃণার। কিন্তু এই উত্তেজনা একেবারে আলাদা। এলো খুব কম সময়ের জন্য, এসেই সরে গেল সিনেমার দৃশ্যের মতো। ওইটুকুর মধ্যেই শান্তা বুঝতে পারল খুব খারাপ একটা কাজ করবার পরেও তার ভালো লেগেছে। সেই ভালো লাগা নিষিদ্ধ এবং রোমাঞ্চকর। শান্তা মাথা ঠান্ডা করে বলল, নাও এবার বলো কত দেব। হকার ছেলেটি মুখ তুলে বলল, কি নিলেন দিদি? এই বয়সে দিদি শুনতে ভালো লাগবার কথা। এখন আর কেউ দিদি বলে না, বেশিরভাগই ডাকে বৌদি। শান্তা জানে হকারের দিদি ডাকার পেছনে কারণ আছে। কাস্টমারকে খুশি করছে। মেয়েরা সব থেকে বেশি দুর্বল বয়সে। সেটা কমিয়ে দিলেই চট করে বসে আনা সম্ভব হয়। কিন্তু শান্তা বসে এলো না, তবে নিশ্চিন্ত হল, যাক, ছেলেটার আচরণ স্বাভাবিক। এর অর্থ সে কিছুই বুঝতে পারেনি। শান্তা একটু থমকে বলল, কি আর নিলাম, এই তো এক পাতা ক্লিপ, নাইলনের দড়ি একটা, একটা চায়ের ছাঁকনি, ছোট ছোট সোপকেস দুটো, আর এই মগটা। কথাটা শেষ করে ঢোক গিলল শান্তা। নামগুলো এক নিঃশ্বাসে বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচল যেন। ছেলেটা মুখ তুলে শান্তার হাতের দিকে তাকালো, বলল, কোন ক্লিপটা নিলেন দিদি ভাই? বড় না মিডিয়াম? 10টা আছে না? শান্তা নিজেকে স্বাভাবিক করতে করতে বলল, হ্যাঁ 10টা। তোমাদের সবই সমান, বড়ই বাকি আর মিডিয়ামই বাকি। সাইজে একটু এদিক ওদিক করে দাম বাড়াও। হ্যাঁ গো, মগটা টিকবে তো? হকার মাথা নামিয়ে কাগজের টুকরোয় ফসফস করে হিসেব লিখতে লিখতে বলল, আগে খুব টিকবে, 1 বছর হেসে গেলে চলে যাবে। আপনি সারা গড়িয়াহাটের ফুটপাত ছানবিন করে দেখুন না, আমার মতো মাল কারো কাছে পাবেন না। দেখলে মনে হচ্ছে প্লাস্টিক, কিন্তু কাজ করবে লোহার মতো। শান্তা বলল, ওরকম সবাই বলে। আজ 7-8 বছর ফুটপাত থেকে কেনাকাটা করছে, এখনো পর্যন্ত কেউ বলল না জিনিস খারাপ। অথচ বাড়িতে নিয়ে যাও, 7 দিন যেতে না যেতেই নষ্ট। হকার ছেলেটির কথায় কোনো ভাবান্তর হল না। এই ধরনের অভিযোগে সে অভ্যস্ত। মাথা নামিয়ে বিড়বিড় করে যোগ করতে করতে বলল, দিদি ভাই, তাহলে মাল হলো গিয়ে আপনার মোট 3, 4, 5, 6টা, তাই তো? 6টাই তো? বুকের ভেতরটা ধক করে উঠল শান্তার। হাতের কাছে গুছিয়ে রাখা জিনিসগুলো দেখিয়ে বলল, তুমি গুনে নাও। ছেলেটি মুখ তুলে জিভ কেটে বলল, ছি ছি, আমি গুনব কেন, আপনি বললেই হবে। তুমিও একবার দেখে নাও, আমার ভুল হতে পারে। এই দেখো, এই যে ক্লিপের পাতা, এই যে সোপকেস, মগ, এই তোমার হলো দড়ি। আচ্ছা, দড়ির ভিতরে ছেঁড়া কাটা নেই তো? ছেলেটির বয়স কম,
কালো টি শার্ট পরেছে। বেশি ব্যবহারে কালো রং ফ্যাকাশে মেরেছে। কালো সাদা দুটো রঙই বেশি আদর যত্ন চায়। শার্টের বুকে ঝাঁকড়া চুলের হাসি মুখের মেয়ে, লাস্যময়ী ভাব। সব মিলিয়ে কয়েক ফুটের দোকান, তক্তা জোড়া করে টেবিল। দিন দিদিভাই, দড়িটা খুলে আপনাকে দেখিয়ে দিই। দিন, আমার হাতে দিন। শান্তা দড়ি সরিয়ে নিয়ে বলল, না না, এখন খুলতে হবে না। বাড়িতে গিয়ে গোলমাল দেখলে ফেরত দিয়ে যাব। তখন কিন্তু না বলতে পারবে না। অফিস থেকে রোজ এই পথে ফিরি আমি। হকার দাঁত বের করে হেসে বলল, হে, শুধু ফেরত কেন, দাদাকে সঙ্গে এনে গালে দুটো চড়ও মেরে যাবেন। গোপাল খেতে খায় দিদি, লোক ঠকিয়ে চুরি চামারি করে খায় না। চুরি চামারি, চমকালো শান্তা। মুখের সামনে হাত মুঠো করে গলা খাকারি দিয়ে বলল, নাও, এবার কত হয়েছে বলো তো, ঠিক করে বলবে। আগে দিদি 210 টাকা হয়েছে। শান্তার মনে হলো ব্যাগ থেকে টাকা বের করে দিয়েই চলে যায়। তবে নিজেকে সামলালো। দরদাম না করলে এই ছেলে সন্দেহ করবে না তো? করতেই পারে। ফুটপাতের হকারদের সঙ্গে দরদাম না করার ঘটনা চলে না। যদি বলে কোনো দাম লাগবে না, ফ্রিতে দিচ্ছি, তাহলেও দর করতে হয়। বলতে হয়, শুধু এইটুকু ফ্রি দিলে হবে, সঙ্গে আরও কিছু দাও। শান্তা বলল, 210? খেপেছ নাকি তুমি? প্লাস্টিকের কটা জিনিস, তার এত দাম? বাজারের অবস্থা খুব খারাপ দিদিভাই, মাল বেচে দুটো পয়সাও লাভ থাকে না। ঠিক আছে, 200 দিন। আপনাকে এতদিন ধরে দেখছি, জিনিস নিচ্ছেন আমার থেকে। কথা শেষ করে আবার হাসল ছেলেটা। এটাও মিথ্যে, ওই দিদি ডাকের মতো। ফুটপাতের এটা সেটা কেনা শান্তার অভ্যেস। বাড়িতে রাগারাগি করে। অনিরুদ্ধ বলে, এখনো রাস্তা থেকে কেনাকাটা বন্ধ করতে পারলে না শান্তা? মাঝে মধ্যে কতগুলো জঞ্জাল যে কি আনো! এমন তো নয় তোমার টাকা পয়সার সমস্যা আছে, তবু সস্তার জিনিস কিনতে হবে তোমায়। ঝুমকা বলে, কোটি টাকা থাকলেও মায়ের এই স্বভাব যাবে না বাবা। শান্তা বলে, দাম কম তো কি হয়েছে, এত বছর ধরে কিনছি। আমার মাও তো ফুটপাত থেকেই কেনাকাটা করত। মায়ের সঙ্গে কত গিয়েছি। সেই স্কুলের বয়স থেকেই দরদাম করা শিখেছি। চুলের ফিতে, হেয়ার ব্যান্ড, টিপ। এই রাগারাগির জন্যেই ফুটপাত থেকে কেনাকাটা শান্তা কমিয়েছে ঠিকই, তবে মাসে একবার দুবার ঢু না মারলে তার হয় না। এই ছেলের কাছে আগে কখনো এসেছে বলে মনে পড়ছে না। যদি এসেও থাকে, সেটা মনে রাখার মতো নয়। কাস্টমারকে এরকমই বলার নিয়ম। আপনাকে খুব চিনি বললে হয়তো বেশি দাম নিতে সুবিধে হয়। শান্তা আর এক মুহূর্ত এখানে থাকতে চায় না। তার অস্বস্তি হচ্ছে। সে ভ্যানিটি ব্যাগ খুলে টাকা বের করে। বের করতে করতেই দেখতে পেল পাশে কম বয়সের একটা মেয়ে এসে দাঁড়িয়েছে। পরনে সস্তা সালোয়ার কামিজ, কপালে গালে পাউডার ধেবড়ে আছে। সাজিয়ে রাখা জিনিসপত্র মেয়েটা নাড়তে লাগল উদাসীন ভঙ্গিতে। হকার ছেলেটা বারবার আর চোখে তাকাচ্ছে। একসময় বলল, কি লাগবে আমাকে বলুন, আমি দিচ্ছি। মেয়েটি একই রকম উদাসীন গলায় বলল, কিছু লাগবে না, এমনি দেখছি। আগে দেখুন, তবে ঘাঁটাঘাঁটি বেশি করবেন না। কথা না বাড়িয়ে মেয়েটি দ্রুত দোকান ছেড়ে সরে যায়। শান্তার হাত থেকে টাকা নিয়ে জিনিসপত্র খবরের কাগজে মুড়তে মুড়তে হকার ছেলেটি মুখ দিয়ে ফুস জাতীয় একটা আওয়াজ করে। অর্থাৎ মাল সরানোর মতলব নিয়ে এসেছিল। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল শান্তার। দোকানের সামনে থেকে চলে যাবার সময় শুনল গোপাল বলছে, আবার আসবেন দিদি, হা 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 হা। দ্রুত গলি পেরিয়ে অটো ধরল শান্তা। অটো থেকে নেমে মিনিট 10 হাঁটবে। ইচ্ছে করলে একেবারে বাড়ির মুখ পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।
হাঁটার জন্য সেই পর্যন্ত যায় না শান্তা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরটা ভারী হয়ে আসছে, ছোটখাটো অসুখ বিসুখ মাথা চাড়া দিচ্ছে। ডাক্তার বলেছে শুধু ওষুধ খেলে হবে না, হাঁটতে হবে, সকালে বিকেলে হাঁটতে হবে। দিনে কম করে 1 ঘন্টা হাঁটুন মিসেস সেন্ট, নইলে ভবিষ্যতে বিপদে পড়বেন। ডাক্তারের পরামর্শ মতো শান্তা হাঁটার জন্য মনে মনে তৈরি হয়েছিল, কিন্তু সে আর হয়ে ওঠেনি। সময় কই? অনিরুদ্ধর অফিস, ঝুমকির কলেজ, সেই সঙ্গে নিজের অফিসের তারা। খুব সকালে উঠলেও মনে হয় সময় নেই, লেট হয়ে যাচ্ছে। তখন আর মর্নিং ওয়াকের প্রশ্নই ওঠে না। অফিস থেকে ফিরে সন্ধ্যের পর 2-4 দিন বেরিয়েছিল, ব্যাস ওই 2-4 দিনই, আর হয়নি। গন্তব্যহীন একা একা হাঁটতে ভালো লাগে না শান্তার, অস্বস্তি হয়েছে। মনে হয়েছে রাস্তার লোক দেখছে, দেখছেও। অচেনা পুরুষ মানুষ ড্যাব ড্যাব করে চেয়ে থাকলে শান্তার এই বয়সেও অস্বস্তি হয়। একদিন মেয়েকে বলেছিল, চল না ঝুমকা, রাতে দুজন মিলে খানিকক্ষণ হেঁটে আসি। ঝুমকা আকাশ থেকে পড়ল, বলল, আমি হাঁটব? কেন মা, আমার কি সমস্যা? আমার তো তোমার মতো মুটিয়ে যাবার ধাত নেই, প্রেশার কোলেস্টেরল কিছুই নেই। নাকি আরো 20 বছর পরে হতে পারে বলে এখন থেকে প্রিকশন নিতে বলছো? শান্তা আমতা আমতা করে বলেছিল, না, তোর জন্য বলছি না, আসলে আমাকেই ডাক্তার বলেছে। ঝুমকা আরো অবাক হয়ে বলল, তোমাকে বলেছে তুমি হাঁটবে? আমি কি করব? আমার কলেজের পড়া তুমি পড়লে হবে, নাকি দুজনে মিলে পড়ব বলছো? শান্তা বিরক্ত হয়ে বলেছিল, এটা এখনো বুঝি, হাবিজাবি বকছিস কেন? একা হাঁটতে ভালো লাগে না, দুজনে মিলে বেশ গল্প করতে করতে যাওয়া যায়। তোর সঙ্গে তো আজকাল কথাই হয় না, সেই সকালে কলেজে বেরিয়ে যাস, টিউশন সেরে ফিরিস রাতে, তারপর নিজের ঘরে ঢুকে দরজা আটকে দিস। ঝুমকা হেসে মায়ের 2 কাঁধে হাত রেখেছিল, বলেছিল, ও তাই বলো, হাঁটা নয়, তুমি সঙ্গী চাইছ? সরি মা, তোমার দীর্ঘ সময়ের সঙ্গী হওয়া আমার পক্ষে ইম্পসিবল। মেরে কেটে 5-7 মিনিট হতে পারি, তারপরেই তুমি বোর করতে শুরু করবে। আমার কেরিয়ার থেকে শুরু করে আমার বিয়ে পর্যন্ত চলে যাবে, হরিবল। তাছাড়া বাড়ি ফিরে আমার অজস্র কাজ থাকে মা, কম্পিউটার, লেখাপড়ার বই নিয়ে বসতে হয়। তুমি বোধহয় খোঁজ রাখো না মা, আমাদের কলেজে খুব চাপ বেড়েছে। শান্তা অসন্তুষ্ট গলায় বলে, মায়ের সঙ্গে ঘণ্টাখানেক হাঁটলে ছেলে মেয়ের কেরিয়ারের ক্ষতি হয় বলে তো শুনিনি মা। যা, তুই নিজের কাজ কর। ঝুমকা ঘর থেকে সরে যেতে যেতে চোখ নাচিয়ে বলল, বাবাকে একবার বলে ট্রাই করে দেখতে পারতে কিন্তু মা। শান্তা অনিরুদ্ধকে কিচ্ছু বলেনি, বলে লাভ কি? যে মানুষটা দিনে 10টা কথা বলে কিনা সন্দেহ, সে তার সঙ্গে রাস্তায় ঘুরে বকবক করবে? অসম্ভব। অগত্যা দিনের মধ্যেই 10 মিনিটই হাঁটার জন্য বরাদ্দ করেছে শান্তা। আজ তাও বাদ দিল। এগিয়ে গিয়ে বাড়ির মুখেই অটো থেকে নামল। এক হাতে ফুটপাত থেকে কেনা মালপত্র সামলে ভাড়ার টাকা বের করতে ভ্যানিটি ব্যাগ খুলল। আর তখনই এই জিনিসটা দেখতে পেল, কাত হয়ে পড়ে আছে ব্যাগের কোনায়, অন্ধকারে ঘাপটি মেরে আছে যেন একটা চিরুনি। অতি সামান্য একটা প্লাস্টিকের চিরুনি, লম্বায় 7-8 ইঞ্চি, দাম খুব বেশি হলে 10 টাকা। খানিক আগে যে মহিলা ফুটপাতের দোকান থেকে অতি সামান্য জিনিসটি গোপনে নিজের ব্যাগে ভরে নিয়েছে, সে শিক্ষিতা, রুচি সম্পন্না, বেসরকারি এক ফার্মে চাকরি করছে, প্রায় 10 বছর হতে চলল। খুব বড় কোনো পদে নয়, আবার একেবারে ছোটও নয়। বাড়িতে স্বামী এবং এক কন্যা। স্বামী আধা সরকারি সংস্থায় হিসাব পরীক্ষকের গুরুত্বপূর্ণ পদে রয়েছে। সৎ হিসাবে অফিসে তার বেশ সুনাম। কলেজ জীবনে খেলাধুলায় তার নাম ডাকছিল। মেয়ে হায়ার সেকেন্ডারি পরীক্ষায় ভালো ফল করে কলেজে ঢুকেছে,
পরীক্ষায় নাম্বার না পেলে সে ছটফট করে। ফুটপাতের দোকান থেকে চিরুনি চুরি করা এই মহিলা ঘর এবং বাইরের যাবতীয় কাজ নিষ্ঠা দায়িত্বের সঙ্গে পালন করে। এই মহিলার নাম শান্তা, শান্তা সেন। এই ধরনের কাজ অতীতে সে কখনো করেনি। ছোট বয়সে আর 5 জনের মতো শিশি থেকে আচার মোরব্বাও চুরি করে খায়নি কখনো। এখনো অফিসের কেউ পেন ফেলে গেলে যত্ন করে তুলে রাখে। সেদিন শর্মী তাড়াহুড়োতে মোবাইল ফোনটা রেখে গিয়েছিল। শান্তা সেই ফোন অফ করে নিজের ড্রয়ারে ঢুকিয়ে তবে বাড়ি গেছে। তাহলে বাড়ির গেট খুলতে খুলতে শান্তার শাড়ির আঁচল দিয়ে কপাল, গলার ঘাম মুছল। গোপাল হকারের কাছ থেকে অনেক দূরে চলে এসেছে, আর ধরা পড়বার চিন্তা নেই। তবুও ভয় করছে। এই ভয় চুরি করে ধরা পড়বার নয়, এ ভয় অন্যরকম। চুরির মতো একটা কাজ করবার পর কেন তার ভালো লাগল, কেন চাপা গোপন সুখের অনুভূতি ছড়িয়ে পড়ল তার সারা শরীর জুড়ে। অনিরুদ্ধর একটা প্রমোশন হয়েছে। বড় কিছু নয়, খুচরো ধরনের, কিন্তু প্রমোশন, যাকে বলে হঠাৎ উন্নতি। বস ঘরে ডেকে হাত বাড়িয়ে বলল, কংগ্রাচুলেশন মিস্টার সেন, অফিস আপনার দায়িত্ব আরেকটু বাড়িয়ে দিচ্ছে। নিন বসুন, কফি খান। মজার কথা হল, আজ ঘটনা একেবারে উল্টো হবার কথা ছিল। অনিরুদ্ধ সেন বসের হাত থেকে শোকজের চিঠি পাবে। তাতে লেখা থাকবে, গত 5 বছর ধরে অফিসের হিসেবে যে চোরা গরমিল হয়েছে তার কারণ কি, এতদিনেও কেন নজরে পড়েনি। কারণ জানাতে হবে 10 দিনের মধ্যে। কারণ জানালেও অফিসকে সন্তুষ্ট করা যেত না, ফলে সাসপেনশন ছিল অবধারিত। কয়েকদিন হলো অফিসে নতুন বস বরুণাক্ষ খাস্তগির জয়েন করেছে। প্রথম দিনই লাঞ্চের পর অনিরুদ্ধকে ঘরে ডেকে পাঠায়। বসের মুখ গম্ভীর, খাস্তগিরের মুখ হাসি হাসি। কেমন আছেন মিস্টার সেন? ভালো আছি স্যার, আপনি? বরুণাক্ষ খাস্তগির কাঁধ ঝাঁকিয়ে বলল, ছিলাম ভালো, কিন্তু এখন আর নেই। আগের অফিসে নিশ্চিন্তে ছিলাম। টাকা পয়সার এদিক ওদিক কিভাবে হয়, কারা করে, কতটা করে, সব জানা ছিল। ওপর থেকে চাপ পড়লে আমিও নিচে চাপ মারতাম। দেখি এই নতুন জায়গায় এসে নতুন ঝামেলায় পড়লাম। চোর খুঁজে বের করতেই কাল ঘাম ছুটে যাবে। এরপর কি আর ভালো থাকা যায়? বস হাসল। অনিরুদ্ধ নড়ে চড়ে বসল। খ্যাটা ধরনের কথা, সাবধানে উত্তর দিতে হবে। ঢোক গিলে বলল, স্যার, এখানে কিন্তু হিসেব সব ঠিকই আছে, অডিটও তাই বলছে। খাস্তগি চেয়ারে হেলান দিয়ে মিটিমিটি হেসে বলল, সেটাই তো মুশকিল। সব হিসেব ঠিক থাকার মানে ওপরের জল স্থির, মাছ আছে গভীর জলে। অনিরুদ্ধ পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। বুঝতে পারল কথাটা কাঁচা হয়ে গেছে। একেবারে কারো কোনো স্পট নেই, এটা না বললেই হতো। সততা প্রমাণ করতে মাঝে মধ্যেই তো বিভিন্ন বিল তাকে আটকাতেই হয়। নিজেকে সংশোধন করে নিয়ে অনিরুদ্ধ বলল, 2-1 জন, সে তো সব অফিসেই থাকে স্যার, আমি বিল আটকে দিই। খাস্তগির খুশি মুখে বলল, গুড, তাহলে স্বীকার করলেন চুরি চামারি অল্প বিস্তর হয়। ভালো, খুব ভালো। এতক্ষণ এমন একটা ধারণা দিচ্ছিলেন যে এই অফিস বাংলায় নয়, মঙ্গল গ্রহে। ঘটনা তা নয় জেনে খুশি হলাম। অনিরুদ্ধ হাসবার চেষ্টা করল। লোকটাকে বোঝা যাচ্ছে না। বলল, স্যার, ওসব একেবারেই নেগলিজেবল ব্যাপার, সামান্য এদিক ওদিক। এটাই তো সমস্যা মিস্টার সিং। অসামান্য হলে বোঝা যায়, সামান্য হলে বোঝা যায় না। যখন বোঝা যায় তখন দেখা যায় গর্তটা বিরাট। যাক,
আমি ঠিক করেছি নিজে কিছু ফাইল দেখব, পুরনো হিসেবের ফাইল। আমি যে আপনার মতো অ্যাকাউন্টস বুঝি এমন নয়, থেকে যতটা শেখা যায় আর কি। অনিরুদ্ধ শশব্যস্ত হয়ে বলল, নো প্রবলেম স্যার, আমি আপনাকে ফাইল পাঠিয়ে দিচ্ছি। কোন ফাইলগুলো পাঠাবো বলুন? যেগুলোতে কোনো না কোনো সময় ডিসপিউট হয়েছে সেগুলো তো? যেখানে সন্দেহ আছে সেগুলো পাঠাই। বরুণাক্ষ খাস্তগীর আবার হেসে বললেন, সন্দেহভাজনদের ফাইল দেখে আমি কি করব অনিরুদ্ধবাবু? চোরদের চুরি দেখবার লোক আছে, আপনি আছেন। ভদ্রলোকদের চুরি দেখবে কে মশাই? যাদের রেকর্ড ভালো তাদের 1 বছরের ফাইল পাঠাবেন। যাদের এই অফিসে কেউ কখনো সন্দেহ করেনি এমন কর্মচারীদের হিসেবগুলোই আগে দেখব। বরুণাক্ষ খাস্তগীর তার পুরনো অফিস থেকে একা আসেননি, নিজের পিএকেও নিয়ে এসেছে। বসের ঘর থেকে ফিরে টেবিলে এসে বসবার 10 মিনিটের মধ্যেই সেই পিএ এসে বলল, স্যার বলেছেন এখন অন্য কাগজপত্র লাগবে না, শুধু আপনার সই করা কাগজগুলো পাঠালেই হবে। আজই চেয়েছেন। অনিরুদ্ধর বুক ধক করে উঠল। তার সই করা বিল দেখবে? মানে মানে একটাই, অনেক হয়েছে। এবার ধরা তাকে পড়তেই হবে। হিসেবে দক্ষ এবং চতুর হবার কারণে অনিরুদ্ধ সেনের চুরি তো দীর্ঘদিন কেউ ধরতে পারেনি। সে একসঙ্গে বড় অ্যামাউন্টের লোভ করেনি কখনো, সবসময় কম সমের ওপর দিয়ে গেছে। বিল ছেড়ে আটকে প্রশ্ন তুলে যেটুকু যা টাকা পয়সা নিয়েছে নিয়মিত নিয়েছে। টাকা নেবার পার্টির সংখ্যাও বাড়ায়নি, 2-3-এই আটকে রেখেছে। অফার এসেছে অনেক, আমল দেয়নি, বরং কড়া আর সৎ থেকেছে। চুরির এই কায়দায় তার সুনাম বেড়েছে, সন্দেহ হয়নি কারও। নতুন বস এসে সবটাই গড়বড় করে দিল। অনিরুদ্ধ বুঝতে পারল ঘটনা মারাত্মক দিকেই এগোবে। এতদিন সততার সার্টিফিকেট বুকে ঝুলিয়ে ঘোরার পর চুরির দায়ে ধরা পড়াটা হবে ভয়ঙ্কর, অনেক বেশি অপমানজনক। অফিসে বাড়িতে কোথাও মুখ দেখানোর উপায় থাকবে না। বসের ঘরে নিজের ফাইল পৌঁছে দিয়ে আসার পর থেকে অনিরুদ্ধ ভাবতে বসেছিল, হাত গুটিয়ে বসে থাকলে হবে না, পথ বের করতে হবে। 2 দিনের মাথাতেই পথ বেরোল। অনিরুদ্ধ নিজেই বের করল। অনেক ফোনাফুনি ছোটাছুটি করে বরুণাক্ষ খাস্তগীরের পুরনো অফিসের লোক ধরল অনিরুদ্ধ। অফিসের কর্মচারী নয়, বাইরের কন্ট্রাক্টর। একসময় খাস্তগীরের সঙ্গে নিয়মিত কাজ করেছে। গাদাখানিক কথার মধ্যে না গিয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করল অনিরুদ্ধ, কত নেন উনি? কন্ট্রাক্টর ছেলেটি বলল, হারামি লোক, তবে অল্পেতেই খুশি হন, শুধু ফাঁকি দিলে মুশকিল। অনিরুদ্ধ জিজ্ঞেস করল, কিভাবে দেব? কন্ট্রাক্টর ছেলেটি ঠাট্টার হাসি এসে বলল, ভদ্রলোক মানুষ, দেখবেন যেন প্রেস্টিজে না লাগে। অনিরুদ্ধ একটু ভেবে বলল, এমন কেউ আছে যে ওর হয়ে কালেক্ট করে? লোকটি বললে, যদি বিশ্বাস করেন খাম আমাকে দেবেন, আমি পৌঁছে দেব। অল্পর থেকে অনেকটা বেশি দিয়েছে অনিরুদ্ধ। চোর বদনাম ঘোচাবার জন্যে নয়, সৎ ভদ্রলোক সুনামটা রক্ষা করার জন্য। নতুন বস খুশি হয়েছে, নর্মাল খুশি নয়, বেশি খুশি। খুশি হয়েই শাস্তির বদলে তাই পুরস্কার দিয়েছে, খুচরো প্রমোশন। অনিরুদ্ধ এখন ডবল নিশ্চিন্ত। একই সঙ্গে এবারের ভাড়া কাটল, আবার পরের চুরির লাইসেন্সটাও মিলল। মেয়েকে ফোন করল অনিরুদ্ধ। ঝুমকা সেই সময় ভবানীপুরে একটা দোতলা বাড়ির সামনে পাইচারি করছে। একা পাইচারি করছে না, সঙ্গে সুজাশ্রী আছে। সুজাশ্রী তার ক্লাসে পড়ে। এরকম একটা সময় বাবার নম্বর দেখে ফোন কানে নিল ঝুমকা। কি হয়েছে বাবা, এনি প্রবলেম? অনিরুদ্ধ হেসে বলল, কিচ্ছু হয়নি, তুই কোথায়? ঝুমকা ভবানীপুর বলতে গিয়েও থমকে গেল, বলল, আছি একটা জায়গায়। কোথায়, কলেজে? ঝুমকা আর চোখে বন্ধুর দিকে তাকিয়ে বলল, না, কলেজে নয়।
ওপাশে অনিরুদ্ধ হালকা বিরক্ত হল। সন্ধে হয়ে গেছে, প্রায় 7টা বাজতে চলল। এই সময় ফার্স্ট ইয়ারে পড়া মেয়ে কোথায় আছি স্পষ্ট করে না বললে বিরক্ত হবারই কথা। সে আবার বলল, কলেজে নয়তো কোথায়? ঝুমকা চাপা গলায় বলল, উফ বাবা, এত প্রশ্ন করছো কেন? টিউশনের ব্যাপারেই একটা জায়গায় এসেছি, সঙ্গে আমার এক বন্ধু আছে। অনিরুদ্ধ নিশ্চিন্ত হয়ে বলল, সেটা খুলে বলবি তো আগে। ঝুমকা চাপা গলায় বলল, কালই তো তোমাকে বললাম কলেজের একজন স্যারের কাছে আমি আর সুজাশ্রী টিউশন নেব। বললাম না? উনি অ্যাডভান্স নেবেন, তাই টাকা নিলাম, মনে পড়েছে? অনিরুদ্ধ মনে করতে পারল না। কাল কেন, গত 3 দিন এমন টেনশনে তার কেটেছে যে কোনো কিছুই মনে থাকবার কথা নয়। বাড়িতে যেটুকু থেকেছে শুধু হুম হাঁ করেই কাটিয়েছে। মেয়েকে একথা বলবার কোনো মানে হয় না। বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মায়ের কাছ থেকে টাকা নিয়ে বেরিয়েছিস? ঝুমকা বিরক্ত গলায় বলল, বাবা, তোমার কোনো সমস্যা হয়েছে? সব ভুলে যাচ্ছ কেন? কাল রাতেই তো তোমার কাছ থেকে 2000 টাকা নিয়েছি, ভুলে গেলে? এবার মনে পড়ল অনিরুদ্ধর। কন্ট্রাক্টর ছেলেটা সবে তখন ফোন করে জানালো খাম ঠিক জায়গায় পৌঁছে গেছে। অনিরুদ্ধ উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করেছিল, উনি কি বললেন? কন্ট্রাক্টর ছেলেটি খিকখিক আওয়াজে হেসে বলল, ঘুষ নেবার পর আমরা ছোট লোকরা খুশি হই, আর আপনাদের মতো ভদ্রলোকরা মন খারাপ করে। খাস্তগীর সাহেবরাও করলেন। যাই হোক, আশা করি 2-1 দিনের মধ্যেই এফেক্ট পাবেন। সাহেবের এই একটা গুণ, চুরির কাজ কখনো ফেলে রাখেন না। এই কথার পরপরই মেয়ে 2000 টাকা নিয়ে যায়। অনিরুদ্ধ একবার বলেছিল, এত টাকা? শান্তা বলেছিল, আজকাল লেখাপড়ায় কত খরচ জানো? টেনশন মুক্ত হয়ে অনিরুদ্ধর মন ভালো হয়ে গিয়েছিল। হেসে বলেছিল, এবার তাহলে অফিস টফিস ছেড়ে একটা কোচিং সেন্টার খুলে বসি, কি বল? অফিসের চাপ আর নিতে পারছি না। সৎ ভদ্রলোক হয়ে কাজ করবার ঝামেলা অনেক। শান্তা বলেছিল, ঝুমকা বলছিল এই স্যার নাকি কস্টলি। এসব কথা হালকা হালকা এতক্ষণে মনে পড়ল অনিরুদ্ধর। বলল, ঠিক আছে ঠিক আছে, তুই বাড়ি ফিরবি কখন? ঝুমকা বলল, দেরি হতে পারে, স্যার এখনো ফেরেনি। কাল কথা বললে হয় না? ঝুমকা আরও বিরক্ত হয়ে বলল, বলছি তো, টিকেসির কাছে পড়বার জন্য লাইন লেগে আছে, আজই কথা বলে তবেই আমি যাব। অনিরুদ্ধ প্রশ্ন করল, টিকেসি? সে আবার কে? ঝুমকা বলল, বাপি, এবার আমি রাখছি। টিকেসি কে জেনে তোমার লাভ নেই। টিকেসি হল তপন কুমার চট্টোপাধ্যায়, আমার স্যারের নাম। অনিরুদ্ধ একটু থমকে নিচু গলায় বলল, ও, আজ ভাবছিলাম 3 জনে মিলে বাইরে কোথাও গিয়ে খাবো, ভালো কোনো রেস্তোরাঁয়। যাবি? তোর মাকে জিজ্ঞেস করবার আগে তোর কাছ থেকে জেনে নিচ্ছি। যাবি নাকি? বাইরে খাবে? অবাক হল ঝুমকা। বাবা শেষ কবে বাইরে খাবার প্ল্যান করেছিল তার মনে পড়ে না। আজ কি হলো? কি হলো তা নিয়ে অবশ্য মাথা ঘামানোর সুযোগ পেল না ঝুমকা। দেখতে পেল টিকেসি স্যার হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকছে। ঝুমকা বাবার প্রশ্নের উত্তর না দিয়ে রাখছি বলে ফোন কেটে দিল। ততক্ষণে সুজাশ্রী স্যারের সামনে পৌঁছে গেছে। স্যার, অপেক্ষা করছি, আমি আর ঝুমকা। তপন কুমার চট্টোপাধ্যায় রাগ রাগ মুখে ছাত্রীদের দিকে তাকালেন। কড়া ধরনের মানুষ। কলেজের সকলেই কম বেশি তাকে সমীহ করে চলেন। ছেলে মেয়েদের ফাঁকিবাজি একেবারে বরদাস্ত করেন না। নিজের ডিপার্টমেন্টে মাসে মাসে ক্লাস পরীক্ষা চালু করেছেন, এতে নাকি ছেলেমেয়েরা চাপে থাকবে। ঝুমকা লেখাপড়ায় ভালো হওয়া সত্ত্বেও এই চাপে ফেল মেরেছে। গত 2টো ক্লাস পরীক্ষায় ফলাফল খুবই খারাপ হয়েছে। রাত জেগে পড়েও সে ম্যানেজ হয়নি। টিকেসির নাকি উত্তর পছন্দ হচ্ছে না। বিষয়টা নিয়ে কথা বলতে গিয়ে অবশ্য ধমক খেয়েছে। ইতিহাস তো আর অঙ্ক নয় যে ফর্মুলা মেনে চললেই উত্তর। পছন্দ অপছন্দের ব্যাপার থাকে। তোমার উত্তরে গভীরতার অভাব। এটা স্কুলের পড়া নয়,
শুধু ঘটনা লিখে দিলেই হয় না। এভাবে কম নম্বর পেতে থাকলে তোমাকে নিয়ে ভাবতে হবে তুমি ইতিহাস নিয়ে পড়াশুনোর যোগ্য কিনা। এই সবই তাকে বলেছে তপন কুমার চট্টোপাধ্যায়। খারাপ নম্বর এবং মাস্টারমশাইয়ের ধমকে ঝুমকা ভেঙে পড়েছে। ছোটবেলা থেকেই সে নম্বরমুখী ছাত্রী, সবসময় নম্বরের দিকে তাকিয়ে থেকেছে। ক্লাসে অন্য কেউ তার থেকে বেশি নম্বর পেলে তার শরীর চিরবির করত, বাড়িতে এসে ছটফট করত। বাবা মা বলতো, 2-4টে নম্বর নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন ঝুমকা? তুই তো লেখাপড়ায় ভালো, পরের বার চেষ্টা করবি। ঝুমকা কথা কানে নিত না। পরীক্ষার খাতা নিয়ে স্কুলের দিদিমণিদের কাছে ছুটে যেত বারবার। তপজা কেন ম্যাপ এঁকে 3 নম্বর বেশি পেয়েছে, দেবদত্তা কেন বাংলা এসেতে হাইয়েস্ট পেল, স্বর্ণালী কেন সায়েন্সে তার থেকে ভালো করবে। মজার কথা, দিদিমণিরা ঝুমকার এই নম্বর উন্মাদনায় সবসময় তাকে উৎসাহ দিয়েছে। তারা বলতেন, নম্বরের জন্য ঝুমকার এই দৌড়ঝাঁপ বড় হওয়ার লক্ষণ। শেষ পর্যন্ত পরীক্ষার নম্বরেই বোঝা যায় কে ভালো আর কে মন্দ। কলেজে সেই দৌড়ে হেরে গিয়ে তাই অস্থির হয়ে পড়েছে ঝুমকা। কি করবে যখন বুঝতে পারছে না, তখন সুজাশ্রীর কাছ থেকে গোপন খবর পেল। গোপন আর ভয়ঙ্কর। ঝুমকা, চল একদিন টিকেসির বাড়ি যাই। ঝুমকা চমকে উঠল, বলল, টিকেসির বাড়ি? কেন? ওর বাড়ি গিয়ে কি হবে? নম্বরের জন্য পায়ে পড়তে হবে নাকি? অবশ্য আমার তাতে আপত্তি নেই, আই ক্যান ডু এনিথিং ফর নাম্বার। সুজাশ্রী গলা নামিয়ে বলল, না না, পায়েটাই ধরা নয়, ওর কাছ থেকে সাজেশন নিতে হবে, নেক্সট পরীক্ষার সাজেশন। ঝুমকার চোখ কপালে উঠবার জোগাড়। তপন কুমার চট্টোপাধ্যায়ের মতো মাস্টারমশাই সাজেশন দেন? সে টেবিলের ওপর ঝুঁকে পড়ে বলল, কি উল্টোপাল্টা বলছিস সুজা? ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। বাপরে, যা কড়া! সুজাশ্রী ফিসফিস করে বলল, হ্যাঁ, কলা নামিয়ে বল। যত কড়া তত গোলমাল জানবি। আমি খবর পেয়েছি, উনি সাজেশন দেন, তবে রেটটা হাই, সেই কারণে বেশি স্টুডেন্ট ফিরতে পারে না। তবে সরাসরি কি আর সাজেশন বেচবেন? ঘুরিয়ে করবেন। কায়দা আমি জেনে নিয়েছি। ঝুমকার দম বন্ধ করে বলল, কি কি কায়দা? সুজাশ্রী বলল, স্যার একটা চ্যাপ্টার বুঝিয়ে দিন, বলে বাড়িতে গিয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হবে। উনি দাঁত খিচিয়ে বলবেন, আমি টিউশন করি না। তখন চোখ ছলছল করে বলতে হবে, টিউশন নয় স্যার, আমরা শুধু বুঝতে চাই। সুজাশ্রী চুপ করলে ঝুমকা তার হাত ধরে চাপ দিল, বলল, তারপর? তারপরটা ভেরি ইজি, বইয়ের ভেতর খাম সিস্টেম। ব্যাস, পরে গিয়ে তুমি সাজেশন নিয়ে এসো। যেমন পেমেন্ট, সাজেশনের কোয়ালিটিও সেই রকম। আসলে সাজেশন ফালতু কথা। এরপর থেকে খাতায় যা লিখবি স্যারের পছন্দ হবে। ঝুমকা উত্তেজিত গলায় বলল, আজই চল, কলেজ থেকে চলে যাই। স্যারের বাড়ি কোথায়? সুজাশ্রী বলল, আজ হবে না, কাল যাব। অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না? তাছাড়া সঙ্গে টাকা নিয়ে যেতে হবে। কত টাকা? টাকার জন্য চিন্তা করবি না সুজা, নম্বর আমার চাই, অ্যাট এনি কস্ট। সেই নম্বর চাইতেই আসা। কড়া মাস্টারমশাইকে নরম করতে সময় বিশেষ লাগল না। তিনি 2 ছাত্রীকে সিঙাড়া আনিয়ে খাওয়ালেন, হেসে হেসে গল্পও করলেন। কি সুন্দর মানুষ! মোবাইলে স্বামীর নাম ফুটে উঠতে শান্তা অবাক হল। অনিরুদ্ধ আজকাল খুব কমই তাকে ফোন করে, বিয়ের পরপর খুব করত। অফিসে যখন তখন অনিরুদ্ধর ফোন এসে যেত। কলিগরা জেনে গিয়েছিল, মুখ টিপে হাসত, একে ওকে ইশারা করত। মনে আছে, সেই সময় 2টো সিটের পরেই বসত নবনীতাদি। ঠাট্টা করে বলতো, অফিসের উচিত নববিবাহিতাদের জন্য আলাদা ফোন রুমের ব্যবস্থা করা। একঘর লোকের সামনে এসব হয় নাকি? উল্টো দিকে বসে থাকা শর্মী বোকা বোকা মুখ করে বলতো, কি হয় নবনীতাদি? বাকিরা মুখে হাত দিয়ে হেসে উঠত। আরও লজ্জা পেত শান্তা। পরে বাড়ি এসে অনিরুদ্ধকে বলতো, কি ছেলে মানুষই করো, ওরকম ফোন করলে সবাই হাসাহাসি করে।
অনিরুদ্ধ স্ত্রীকে জড়িয়ে ধরে বলতো, ঠিক আছে, আর ফোন করব না, হাফ ছুটি নিয়ে তোমার অফিসেই চলে যাব। দুজনে মিলে সোজা চলে আসবো বাড়ি, তারপর দরজা আটকে। কথা শেষ করতে না করতে শান্তার জামাকাপড় খোলবার জন্যই ব্যস্ত হয়ে পড়ত অনিরুদ্ধ। খোলবার আগেই শান্তার ভরা বুকে মুখ ডুবিয়ে দিত। আর এখন 2 দিন ছুটি নেওয়া তো দূরের কথা, মাঝে মধ্যে শনি রবিতেও অফিস চলে যায় অনিরুদ্ধ। শান্তা একসময় রাগারাগি করত, বলতো, এ আবার কেমন কাজ, ছুটির দিনটাও বাড়ি থাকতে পারো না? অনিরুদ্ধ ফাইলপত্র গোছাতে গোছাতে বলতো, কি করব, কাজ পড়ে থাকলে তো যেতেই হবে, সৎ হওয়ার ঝক্কি অনেক, সব ফাইল ঘাড়ে পড়ে। তাছাড়া ছুটির দিন হিসেব টিসেব দেখতে সুবিধে হয়, অফিসে কেউ থাকে না। শান্তা রাগ দেখিয়ে বলতো, শুধু অফিসের কথা ভাবলেই হবে? অনিরুদ্ধ অবাক হয়ে বলতো, অফিসের কথা ভাবব না? তাছাড়া বাড়ি থেকে কি করব? টিভি দেখব, বাসি কাগজ পড়ব, নয়তো ভোঁস করে ঘুমোব? শান্তা ভুরু কুচকে বলতো, কেন, বাড়িতে আমি থাকি না? দুজনে মিলে এদিক ওদিক যেতেও তো পারি, সবাই যায়, আমারও তো বেরোতে ইচ্ছে করে। অনিরুদ্ধ গোছানো কাগজপত্র ব্রিফকেসে ভরতে ভরতে বলতো, বেরোও না, যত খুশি বেরো, ঝুমকাকে নিয়ে বেরো, শপিং যাও, আত্মীয়দের বাড়ি যাও, বন্ধুদের নিয়ে সিনেমা থিয়েটার যাও, প্লিজ আমাকে বিরক্ত করো না। শান্তা ধীরে ধীরে চুপ করে গেছে। অনিরুদ্ধর ব্যস্ততা মেনে নিয়েছে। একটা সময় পর্যন্ত মেয়েকে নিয়ে থাকত, এখন মেয়েও বড় হয়েছে, রোজ একটু একটু করে সরে যাচ্ছে। মাঝে মধ্যে একা লাগে, অফিস করে পত্রপত্রিকা উল্টে টিভি দেখেও সময় কাটে না। কখনো কখনো মনে হয় দিনগুলো নিস্তরঙ্গ পুকুরের মতো থম মেরে আছে, একঘেয়ে, ক্লান্তিকর। অথচ এরকম নয় যে আগে বিরাট হইচইয়ের জীবন ছিল। মানুষের সঙ্গে বেশি মেলামেশা কোনো দিনই ভালো লাগেনি শান্তার। সেই স্কুল বয়স থেকেই সে লোকজনকে এড়িয়ে চলত। সবাই বলতো ইন্ট্রোভার্ট, মুখ চোরা, মানুষের সঙ্গে মেলামেশা না করলে চলবে কেন? যদিও সম্বন্ধের সময় মেয়ে দেখতে এলে হবু শ্বশুরবাড়ির লোক চুপ থাকা পাত্রী দেখে খুশিই হয়েছিল। ঘরের বউ শান্তশিষ্ট ঘরমুখী হলে কোন শ্বশুর শাশুড়ি না খুশি হয়? কিন্তু বিয়ের পর তো সংসার আলাদা হয়ে গেল। ঝুমকা হলো, কলকাতায় ফ্ল্যাট হলো। অনিরুদ্ধ তখনও বলতো, এখনও বলে, অফিসটুকু করে অমনভাবে ঘরের কোনায় ঢুকে থাকো কেন? কলিগ, আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখবে, ফোন করবে, গল্প করবে, তাদের বাড়িতে যাবে, বাড়িতে ডাকতেও তো পারো, রবিবার বিকেলে তারা আসবে। শান্তা বলেছে, দূর, আমার লোকজন ভালো লাগে না, অফিসে যেটুকু কথাটথা না বললেই নয়, তার বেশি আমি থাকি না। সঙ্গীতা, রত্না, শর্মিরা দল বেঁধে শপিংয়ে যায়, সিনেমায় যায়, আমাকেও বলে, আমি অ্যাভয়েড করি। কলেজে পড়ার সময় যেতাম না, এই বয়সে আর নতুন করে হবে না। অনিরুদ্ধ বিরক্ত হয়ে বলতো, হ্যাবিটটা বদলাও শান্তা, বিয়ের আগে আগে একরকম পরিবেশে ছিলে, এখন অন্যরকম পরিবেশ অনুযায়ী মানুষকে বদলাতে হয়। শান্তা বলতো, আমি পারব না, দরকারও নেই আমার। এই বিষয়টা নিয়ে ঝুমকাও একসময় তার মাকে বলেছে, তোমার মধ্যে একটা ঘোমটা প্যাটার্ন আছে মা, চাকরি বাকরি করো, তারপরেও যে এটা কিভাবে থাকে কে জানে বাবা। শান্তা অবাক হয়ে বলেছিল, ঘোমটা প্যাটার্ন, সেটা আবার কি? ঝুমকা তার ঘাড় পর্যন্ত চুল ঝাঁকিয়ে বলেছিল, নিজেকে আড়াল রাখার চেষ্টা, ব্যাকডেটেড, গ্রাম্য স্বভাব। কথাটা অবশ্য ঠিক বলেনি। আজকাল গ্রামের মেয়েরাও অনেক স্মার্ট, তারা সবাইকে টপকে গেছে। শান্তা রেগে গিয়ে বলতো, নিজেকে আড়াল করে রাখলে অফিস করি কি করে, সংসারের কাজও বা? তোর বাবার হাজার খুঁটিনাটি সামলাই না, করি কি করে, ঘুমটার আড়ালে থেকে? ঝুমকা মায়ের আগে দমত না, নির্লিপ্ত ভঙ্গিতে বলতো, ওসব মেয়েদের ইনস্টিংক্ট, নিজে থেকে কিচ্ছু করতে হয় না, আপনা আপনিই হয়ে যায়।
শান্তা বলতো, আমার মধ্যে আড়াল ভাবটা কি দেখলি? ঝুমকা বলতো, বাদ দাও মা, জন্ম থেকেই দেখছি। লিস্ট দিলে মাইল খানেক লম্বা হয়ে যাবে। একটা বয়সে পৌঁছে দেখবে একা হয়ে যাচ্ছ। শান্তা গজগজ করে বলতো, এখনই তোদের সঙ্গে থাকতে হাঁপিয়ে পড়েছি, আমার একা থাকতেই ভালো লাগে। কম বয়স থেকে ঝুমকার কথাবার্তা ভাবনা চিন্তায় পরিণত ছাপ, বুদ্ধিমতী। সে ঠান্ডাভাবে বলতো, একটা সময়ের পর আর ভালো লাগবে না মা, তখন মনে হবে কম্পালশন, বাধ্যতামূলক। এখন তুমি নিজের লোকজন থেকে সরে থাকো, তখন হাজার চাইলেও পাশে কাউকে পাবে না। শান্তা বুঝতে পারে সেই পর্যায়ে তার শুরু হয়ে গেছে। অফিসের পর মনে হয় তাপ উত্তাপহীন একাকিত্বে জীবন কাটাচ্ছে সে। এখনও অনিরুদ্ধ সপ্তাহে একদিন রাতে তাকে টেনে নেয়। বয়স বাড়লেও শরীরের জোর কমেনি অনিরুদ্ধর, বরং আগে যা আলতো আলগোছে ছিল এখন তাতে বেশ জোর বেড়েছে। শান্তার ভালো লাগে, তবে ওই সময়টুকুই, তারপর যেই কে সেই। অনিরুদ্ধর ফোন কানে নিয়ে শান্তা বলল, যেমন ফিরি রোজ, হঠাৎ আজ ফোন করলে, কি হয়েছে? ওপাশ থেকে অনিরুদ্ধ যেন অল্প হাসে, বলে, বাবা, নিজের বউকে ফোন করতে গেলে সময় মেনে করতে হয় নাকি? হঠাৎ করা যায় না। শান্তা ভুরু কুঁচকে বলল, কি হয়েছে বলো। একটা সুখবর আছে শান্তা। শান্তা একটু থমকালো, বলল, কি খবর? অনিরুদ্ধ হেয়ালি করল, হেসে বলল, বলো তো কি খবর, দেখি তুমি কেমন গেস করতে পারো। অনিরুদ্ধ কৌতূহল তৈরির চেষ্টা করলেও শান্তা কোনো উৎসাহ পেল না। তার মন অস্থির। একটু আগে সে চিরুনিটা ব্যাগ থেকে বের করে দেখেছে, তারপর থেকেই তার অস্থিরতা আরও বেড়েছে। এমন একটা কাজ সে কি করে করল? বাড়িতে ঢুকতেই চিন্ময়ী বলেছে, চা বসাই বৌদি? অন্যমনস্কা শান্তা বলেছে, বসা। পরক্ষণেই বলেছে, থাক, তোর দাদাবাবু এলে একসঙ্গে খাবো। চিন্ময়ী বলেছে, দিদি কখন আসবে? শান্তা বিরক্ত হয়েছে। এই চিন্ময়ী মেয়েটা বড্ড বেশি কথা বলে, কৌতূহলও খুব। ঝুমকাও রাগারাগি করে। বিশ্বাসী কাজের মেয়ে চট করে পাওয়া যায় না। 2.5 বছর কাজ করছে, কোনোদিনও একটা পয়সাও এদিক ওদিক করেনি, নইলে এতদিন হয়তো ওকে ছাড়িয়ে দেওয়া হতো। বিরক্ত গলায় শান্তা বলেছে, জানি না, নিজের কাজ কর, কে কখন ফিরবে তোর জেনে লাভ কি? চিন্ময়ী বলেছে, বৌদি, তোমার মুখটা শুকনো কেন, মাথা ধরেছে? জবাব না দিয়ে বেডরুমে ঢুকে দরজা বন্ধ করেছে শান্তা। অন্যদিন বাইরের কাপড় ছেড়ে গা ধুয়ে তবে খাটে বসে। আজ আগেই খাটের ওপর বসে সে ব্যাগ খুলে ফেলেছে। ভালো ব্যাগ, বড় মেজ ছোট অনেক রকমেরই খাপ আছে। ঝুমকা পছন্দ করে কিনেছে। মূল চেনটা খুলেছে শান্তা। অন্ধকার কোণ থেকে চিরুনিটা টেনে বের করেছে। ম্যাটম্যাটে হলুদ রঙের সাধারণ চিরুনি। দেখে লোভ হওয়া তো দূরের কথা, চোখে পড়বার মতোও নয়। আর 20টা চিরুনির সঙ্গে মিলেমিশে ছিল ট্রের ওপর। শান্তা যে আগে থেকে কিছু ভেবেছিল এমনটা নয়, হঠাৎ মনে হল। ব্যাগটা কাঁধ থেকে চিরুনিগুলোর ওপর নামাতেই মনে হল মাথার ওপর ফিসফিস করে কেউ কথা বলছে, নিয়ে নাও চুপি চুপি, কিচ্ছু হবে না, কেউ বুঝতে পারবে না, দেখবে ভালো লাগবে, মজা হবে। সত্যি কেউ বলেছিল? কে বলবে? নিজেই নিজেকে বলেনি তো। শান্তার সঙ্গে সঙ্গে মনে হল, কাজটা করলে কেমন লাগবে, সত্যি মজা হবে। হকার ছেলেটা বুঝতে পারবে? পারবে না। মুখ ঘুরিয়ে অন্য খদ্দেরদের সঙ্গে কথা বলছে, এই সুযোগ। কিন্তু কিভাবে তুলবে, কিভাবে চুরি করতে হয়? শরীর শিরশির করে উঠেছিল শান্তার। বুকের ধুকপুকুনি বেড়ে গেল। মনে হতে লাগল মাথার ভিতর রক্ত ছোটাছুটি করছে। হাত দুটো অবশ করে অদ্ভুত একটা উত্তেজনা ছড়াচ্ছে। এই উত্তেজনা একেবারে অন্য রকম। পরীক্ষায় ভালো ফল করা, চাকরি পাওয়া, অনিরুদ্ধর আদর,
সন্তান জন্মের উত্তেজনার সঙ্গেও যার কোনো মিল নেই। এমনিতে শান্তা একটু স্লো, তার হাত পা নড়াচড়া করে ধীরে সুস্থে, কিন্তু সেই মুহূর্তে দ্রুত হাত নেড়েছিল সে। শান্তা এখন বিশ্বাসই করতে পারছে না। সে কিভাবে পারল এক হাতে চিরুনিটা তুলতে তুলতে অন্য হাতে ব্যাগের চেন খুলে ফেলেছিল। চিরুনি ভিতরে ফেলে ফের চেন আটকাতেও সময় নেয়নি। পাকা হাত সাফাইয়ের কায়দায় সবটা সেরে নিয়েছিল নিমেষে। চুরি এত সোজা! তারপরই আসল ভয়ের ঘটনা। শান্তার মনে হল তার ভালো লাগছে, মজা লাগছে, নিষিদ্ধ ঝিমঝিমে ঘোর লাগা এক ধরনের মজা। ফোনে অনিরুদ্ধ হেসে বলল, ঠিক আছে, এখন বলছি না, সুখবরটা বাড়ি ফিরেই বলবো। শান্তা খানিকটা বিড়বিড় করে বলল, আচ্ছা তাই বলো। অনিরুদ্ধ একটু থমকে বলল, কি ব্যাপার বলো তো শান্তা, গলাটা এমন শোনাচ্ছে কেন? তোমার শরীর খারাপ? শান্তা নিজেকে সামলে বলল, না না, ঠিক আছে। অনিরুদ্ধ বলল, সত্যি? তুমি এসেই দেখতে পাবে। আমার হালকা একটু মাথা ধরেছে। ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যেই ঢুকছি। শান্তা, আজ তিনজনে মিলে বাইরে কোথাও খেতে যাবে? ঝুমকাকেও ফোন করেছি, ও পড়াশোনার ব্যাপারে কোথায় যেন আটকে আছে। শান্তা অন্যমনস্কভাবে বলল, হঠাৎ বাইরে খেতে যাব কেন? বললাম তো, সুখবর আছে, গিয়ে বলছি। ফোন রেখে বাথরুমে ঢুকে পড়ল শান্তা। জামাকাপড় খুলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল সময় নিয়ে। 40 বছর হতে চললেও এখনো শরীরে তেমন করে বয়সের ছাপ পড়েনি। খুব একটা পাকা চুল চোখে পড়ে না। মেয়ে এত বড় হয়ে গেল, তবুও পেটে মেদ জমে নেই, বুক শিথিল হয়নি। হাত দুটো ভারী হয়েছে, কিন্তু বয়সের জন্য চামড়া কোঁচকায়নি তেমন। শান্তা জানে সে তার মায়ের ধাত পেয়েছে। বহুদিন পর্যন্ত পাকাপোক্ত শরীর ছিল মায়ের। বুড়ো বয়সেও পুরুষ মানুষ ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখত। রাস্তায় বেরোলে আঁচল দিয়ে ভালো করে গা ঢেকে নিত মা। দীর্ঘ সময় ধরে সাবান মাখল শান্তা, যেন শরীর থেকে ধুলো ময়লার সঙ্গে অন্য কিছু ধুয়ে ফেলতে চাইছে। কিন্তু সেটা কি পাপ নাকি অন্যায় মজা? শাওয়ারের নিচে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে নগ্ন শান্তা। সে কি চোর হয়ে যাচ্ছে? চোর? জলের ধারার মতো চোখ বুজে মনকে ঝাটকা মারল শান্তা। এসব কি পাগলের মতো ভাবছে? ছিছি, ঝোঁকের বশে একটা কাজ করে ফেলেছে বলে নিজেকে এতটা নিচে নামাতে হবে? মানুষ কি ভুল করে না? ভুল তো করে। ঘটনাটা ভুলে যেতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যেতে হবে। আর এখন স্বাভাবিক থাকতে হবে, যেন কেউ কিচ্ছু বুঝতে না পারে। শান্তা শাওয়ার বন্ধ করে টাওয়েল টেনে নিল। চিন্ময়ী কাজ ছেড়ে দিয়েছে। কাল বিকেলে একদিনের জন্য বাড়ি যাচ্ছি বলে বেরিয়েছিল। আজ সকালে খবর পাঠিয়েছে সে আর ফিরবে না। এইবারের কাজ সে আর করবে না। যে লোক খবর দিল, শান্তা তাকে জিজ্ঞেস করল, আর কাজ করবে না মানে? কি হয়েছে ওর? তা তো জানি না বৌদি, রাস্তায় দেখা হয়েছিল, বলে দিও আর যাব না। এরপর আর কথা হয় না। শান্তা তবু জিজ্ঞেস করল, রাগারাগির কথা কিছু বলেছে? মাইনে বাড়াতে চায়? কই দিদি, কিছুই তো বলল না। ব্যস্ত সংসারে কাজের লোক হুট করে চলে গেলে সব এলোমেলো হয়ে যায়। এই বাড়িতেও হয়ে গেল। সকাল থেকে তিনজনেরই বেরোনোর তাড়াহুড়ো, 3 রকম তাড়াহুড়ো। চিন্ময়ী সেই তাড়াহুড়োয় অভ্যস্ত হয়ে গিয়েছিল। খুব ভোরে উঠে ভাত বসিয়ে দিত। আগের দিন রাতে শান্তার রান্না করা ডাল তরকারি ফ্রিজ থেকে বের করে গরম করে দিত ঝটপট। অনিরুদ্ধ ভাত না খেয়ে বেরোতে পারে না। শান্তা ঝুমকার আবার সকাল সকাল ভাত চলে না, তাদের জন্য রুটি আর স্যান্ডউইচ।
বানাতে চিন্ময়ী খুব সময় নিত না, নেওয়ার উপায়ও ছিল না। ওড়নাটাকে কাঁধের ওপর কোনাকুনি বেঁধে নিয়ে দ্রুত হাত চালাত। অফিসে বেরোনোর সময় অনিরুদ্ধর ব্যাগ, রুমাল, জল, মোজা সব এগিয়ে দিতে হয়। শান্তার টিফিন গুছিয়ে রাখতে হয় চোখের সামনে। লেট হয়ে গেলে শান্তার আর কিছু মনে থাকে না। অফিসে রওনা দেবে কিছু না কিছু ফেলে। চিন্ময়ীর ডিউটি ছিল মনে করিয়ে দেওয়া। বৌদি, টিফিনটা ব্যাগে ঢোকাও। চশমা নিয়েছ? মোবাইলটা ফেলে যাচ্ছ না তো? ফেলে গেলে সুইচ বন্ধ করে যাও। সারাদিন প্যাঁ প্যাঁ করে বাজবে আর আমাকে ধরতে হবে। অত পারবো না বাপু। ঝুমকার টিফিনের বালাই নেই, তবে কলেজ যাওয়ার সময় অবধারিত একটা না একটা কিছু হারাবে। বই, খাতা, ডায়েরি, পেন, জামাকাপড়, চুলের ক্লিপ, এমনকি পয়সার ব্যাগ পর্যন্ত। মিনিটে মিনিটে চিনু চিনু করে চেঁচাবে। শান্তা কতদিন রাগ করেছে, বলেছে, চিন্ময়ী তোর পড়ার বই চিনবে কি করে? সে কি হিস্ট্রি অনার্স পড়ে? ঝুমকা বলেছে, মলার দেখে চিনবে। চিনু দেখ, ব্লু কভার, কাল রাতে পড়ছিলাম, বালিশ না চাদর কিসের তলায় ঢুকে আছে, তাড়াতাড়ি দেখ। সন্ধ্যের পর বাড়ি ফিরেও তিনজনের তিন রকম কাজ। শান্তা বার দুয়েক চা খায়, ঝুমকার কফি লাগবে, রাতে জাগতে হবে। অনিরুদ্ধ একটু হুইস্কি নিয়ে বসে, তার জন্য চিন্ময়ী মনে করে বিকেলে ডিপ ফ্রিজে বরফ বসিয়ে রাখে। এসব তো গেল কাজের কথা। আরও আছে, কিশোরী এই মেয়েটি ছিল অতি বিশ্বাসী, অবাক করে দেওয়ার মতোই। সেই কারণে তার ৭ খুন মাপ ছিল। কতদিন আলমারিতে চাবি লাগাতে ভুলে গেছে শান্তা। বাড়ি থেকে ফোন করেছে চিন্ময়ী, বৌদি করেছ কি? আলমারির কপাট যে হাট করে খোলা গো। শান্তা চিন্তা করেনি, ঠান্ডাভাবে বলেছে, খোলা তো হয়েছে কি, তুই তো আছিস। অনিরুদ্ধর পার্স, ঝুমকার টাকার ব্যাগ যেখানে সেখানে পড়ে থাকে। অনিরুদ্ধ হাত থেকে ঘড়ি খুলে খোলা ড্রয়ারে রেখে দেয়। ঝুমকা কানের দুল পড়ার টেবিলেই ফেলে রাখে। প্রথম যখন মেয়েটা কাজে এসেছিল ভয় ছিল, যত দিন গেছে সেই ভয় দূর হয়েছে। কাজের লোক পাওয়া যাবে না এমন নয়, পাওয়া যাবে, হয়তো এর থেকে ভালো পাওয়া যাবে, কিন্তু তার উপর এতটা বিশ্বাস করা যাবে না। ঝুমকা কলেজে যাওয়ার সময় সানগ্লাসটা পেল না। চোখে কড়া রোদ লাগলে সমস্যা আছে ঝুমকার, মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। সানগ্লাসের জন্য খানিকক্ষণ ব্যাগ, ড্রয়ার, ড্রেসিং টেবিল হাতড়াল, কিন্তু লাভ হল না। শান্তা বলল, বেশ হয়েছে, এখন তো আর চিনু নেই, তোর জিনিসও কেউ খুঁজে দেবে না। কত বকাঝকা দিলে কাজের লোক টেকে। ঝুমকা বলল, বকাঝকা কোথায় দিতাম মা? এটা কি সেটা কি, কাকে ফোন করলে, কোথায় যাচ্ছ, কখন ফিরবে, এত কৌতূহল দেখালে ধমক তো দিতেই হবে। চিনু তো তার জন্য কোনোদিনও রাগ করেনি, বরং দাঁত বের করেই হাসত। তুমিই বড্ড কাজের চাপ বাড়িয়েছ মা। আজকাল কাজের লোক কত লোড নিতে পারে না, তো আজ করে রাখতে হয়। অনিরুদ্ধ ফিল্টার থেকে নিজেই বোতলে জল ভরতে ভরতে বলল, ওসব বাজে কথা, উচিত ছিল মাইনে বাড়ানো। আমরা ওদিকটায় খেয়াল করিনি তো। দেখ, কোনো বাড়িতে হয়তো ৫০ টাকা বেশি পেয়ে চলে গেছে। সন্ধ্যার পর জানা গেল বিশ্বাসী চিন্ময়ী যাবার সময় ঝুমকা সানগ্লাস, অনিরুদ্ধর একটা পুরানো মোবাইল, একটা হাতঘড়ি, শান্তার আলমারি থেকে খানচারের শাড়ি আর খুচরো ১০০০ টাকা নিয়ে গেছে। বহুদিন পর তিনজনে একসঙ্গে ড্রয়িং রুমে বসেছে। ঝুমকা কফি মগে চুমুক দিয়ে বলল, ইস মা, চিনি দিতে ভুলে গেছ, না করবার অভ্যেস, ১ চামচ চিনি দেবে? শান্তা থমথমে গলায় বলল, নিজে নিয়ে নাও, মাকে বলছো কেন? ঝুমকার আজ মেজাজ ভালো, বলা উচিত রিলিফ লাগছে। সামনের মাসে ক্লাস পরীক্ষার সাজেশন তার হাতে চলে এসেছে। এবার হাইয়েস্ট নাম্বার কেউ আটকাতে পারবে না। ভালো মেজাজ গোপন করে সে বলল, যাই বলো মা, আমার কিন্তু খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে থানায় যাই। এমনি চুরি করলে এত রাগ হতো না, যাকে বিশ্বাস করেছি সে করেছে বলেই মেনে নিতে পারছি না। অনিরুদ্ধ বরফ ছাড়াই হুইস্কি নিয়ে বসেছে। সকালে ডিপ ফ্রিজে বরফ বসানো হয়নি, তবে এর জন্য যতটা বিরক্ত হওয়ার কথা অনিরুদ্ধ ততটা হতে পারছে না।
অফিসে বস আজ তার দায়িত্ব বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে। এতদিন শুধু বিল পরীক্ষা করত, এবার থেকে টেন্ডারের ব্যাপারেও নাক গলাতে পারবে। গ্লাস তুলতে তুলতে অনিরুদ্ধ বলল, চুরি আবার বিশ্বাস অবিশ্বাসের কি? চুরি ইস চুরি, সব চুরি সমান। বলতে পারিস ক্লাসলেস, কোনো শ্রেণী চরিত্র নেই। ঝুমকা সবুজ একটা স্কার্ট আর কুর্তি পরেছে, সোফায় গায়ে লিয়ে বসে বলল, মোটেই না বাপি, সব চুরি মোটেই সমান নয়। কেউ দরকারে চুরি করে, তার একটা মানে থাকে। অনিরুদ্ধ বলল, পেটের দায়ে বলছিস? আলবাত, আমাদের চিনুর তো আর পেটের সমস্যা ছিল না। দিব্যি খাচ্ছিল, দাচ্ছিল, মাইনে পাচ্ছিল। ওর যে এত লোভ আছে তা তো জানতাম না। অনিরুদ্ধ গ্লাসে পরপর দুটো চুমুক দিল। হালকা ঝিমঝিম লাগছে, কথা বলতে ভালো লাগছে। ফ্যামিলির তিনজনে মিলে একসঙ্গে বসা আজকাল আর হয়ই না। রাতে খাবার টেবিলেও সবাই আলাদা, না হলে চুপচাপ খেয়ে উঠে পড়ে। প্রমোশনের ঘটনাটার পর বাইরে কোথাও খেতে চেয়েছিল, মা মেয়ের জন্য তা হয়নি। মেয়ের টিউশন, মায়ের মাথা ধরা। আজ চিন্ময়ী চুরি করে সেই সুযোগটা করে দিয়েছে। অনিরুদ্ধ বলল, সবারই লোভ আছে, তবে জানা যায় না। আমার কথাই ধর না, আমার কি বেশি টাকা পয়সার লোভ নেই? অবশ্যই আছে। তারপর ধর তুই সেই ছোটবেলা থেকেই পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য লোভ করিস। আর চিন্ময়ী একটা কাজের মেয়ে, তার লোভ থাকতে নেই? কি বলো শান্তা? শান্তার কান মাথা গরম হয়ে উঠেছে। এই আলোচনা তারা সহ্য হচ্ছে না। ভিতরে ভিতরে অশান্ত লাগছে। দাঁতে দাঁত কামড়ে নিজেকে সামলে রেখেছে সে। আজ প্রায় 7 দিন হয়ে গেল ঘটনাটা ভুলে থাকতে চেষ্টা করছে, কিন্তু আবার ফিরে আসছে। ঝুমকা বলল, ওইসব আমাদের দরকারের লোক বাপি, তোমার টাকা, আমার নম্বর। শান্তা চাপা গলায় বলল, পাকা পাকা কথা বন্ধ করবে এবার? ঝুমকা জোর দিয়ে বলল, এর মধ্যে পাকামির কি দেখলে মা? সানগ্লাসটা যদি চিনু আমার কাছ থেকে চাইতো, আমি কি দিতাম না? নিশ্চয়ই দিতাম। আসলে এটা এক ধরনের অসুখ। অনিরুদ্ধ হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল, বলল, চুরি আবার অসুখ নাকি রে? জ্বর না পেট খারাপ? ঝুমকা চোখ বড় বড় করে বলল, সে কি, তুমি জানো না বাপি? চুরির অসুখ ক্লেপ্টোম্যানিয়া বলে একটা রোগ আছে। অনিরুদ্ধ ভুরু কুচকে বলল, কি ম্যানিয়া? ঝুমকা বলল, ক্লেপ্টোম্যানিয়া, নেট খুলে দেখে নিও। ওই অসুখ হলে চুরি করবার জন্য মন ছটফট করে। অনিরুদ্ধ অবিশ্বাসী গলায় বলল, তাই নাকি? শান্তান নিজেকে সামলাতে পারল না, উঠে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, স্টপ স্টপ ইট, চুপ কর তোরা, আমার আর ভালো লাগছে না। শান্তা ঘর ছেড়ে চলে যাবার পর অনিরুদ্ধ মেয়ের দিকে তাকিয়ে মুচকি হাসল, মাথা দুলিয়ে বলল, চিন্ময়ী ঘটনায় তোর মা বড্ড ইমোশনাল হয়ে পড়েছে রে। বেচারি বড় বড় চুরির কথা জানতে পারলে কি যে করত। ঝুমকা কাঁধ ঝাঁকিয়ে বলল, সাধে কি মায়ের সঙ্গে আজকাল আমার একদম বনে না? যাই ঘরে যাই, পড়া আছে। বাথরুমের বেসিনে বমি করার জন্য মুখ নামালো শান্তা। অনেক সময় সাইকিয়াট্রিস্টরা যখন রোগীর কথা শোনেন, ভান করেন খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এমন কিছু ঘটেনি ধরনের একটা ভঙ্গি চোখে মুখে ফুটিয়ে রাখেন। সম্ভবত রোগীর টেনশন কমানোর জন্য এইটা করেন। ডাক্তার মাঙ্গলিক রায় সেরকম নয়। তিনি মন দিয়ে শান্তার সমস্ত কথা শুনলেন। স্বামী মেয়ের কাছ থেকে দূরে সরে যাওয়া, একা নিস্তরঙ্গ জীবনযাপন থেকে শুরু করে একদিন হঠাৎ হকারের টেবিল থেকে চিরুনি চুরি করে ব্যাগে ভরা, বাড়ি ফিরে ভয় পাওয়া, সব সব। ভয় পাওয়ার জায়গাটা দুবার শুনলেন। ডাক্তার বললেন, হ্যাঁ, আপনি ঠিকই কারণে ভয় করছিলেন মিসেস সেন। আরেকবার যদি বলেন, ধরা পড়বার জন্য? শান্তা বলল, না, আমার খুব ভয় করছিল অন্য কারণে।
চুরি করবার পর আমার কেন এত ভালো লাগবে? নিজেকে খুব ছোট লাগছিল। ইনফ্যাক্ট এখনো লাগছে। মাঙ্গলিক রায়ের বয়স বেশি, মাথার চুল অধিকাংশই সাদা। মহিলাদের চুল পাকলে নাকি খারাপ লাগে, কিন্তু মাঙ্গলিক রায়কে সুন্দর লাগছে, প্রাজ্ঞ, স্নিগ্ধ ভাব। শান্তা এরকম একজন ডাক্তারই চেয়েছিল। মঞ্জরীকে ফোন করে বলেছিল। মঞ্জরী একসময় তার অফিসেই কাজ করত। গত বছর বদলি হয়েছে। মঞ্জরীর শ্বশুরবাড়ির দিকে অনেক ডাক্তার বদলি আছে, সেই কারণেই ওকে বলা। সাইকিয়াট্রিস্ট শুনে মঞ্জরী বলেছিল, কার জন্য? শান্তা সতর্কভাবে বলেছিল, আমার এক বন্ধু, বড় কিছু নয়, একবার কনসাল্ট করে নিতে চাইছে। লেডি ডাক্তার হলে ভালো হয়। মঞ্জরী আর কৌতূহল দেখায়নি। ঘণ্টাখানেকের মধ্যেই মাঙ্গলিক রায়ের ফোন নাম্বার মেসেজ করেছিল। শান্তা একাই চেম্বার খুঁজে চলে এসেছে অফিসের পর। মাঙ্গলিক রায় বললেন, এবার এবার বলুন মিসেস সেন, আমার কাছে কেন এসেছেন? শান্তা একটু থমকে ভাঙা গলায় বলল, আমার ভয় করছে, খুব ভয় করছে ম্যাডাম। আমি কি চোর হয়ে যাচ্ছি? ডাক্তার রায় সামান্য হেসে বললেন, আপনার এরকম মনে হওয়ার কারণ ফুটপাত থেকে একটা চিরুনি লুকিয়ে নিয়েছেন বলে? শান্তা কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর মাথা নামিয়ে বলল, আমি মেয়ের মুখে শুনেছি ক্লেপ্টোম্যানিয়া নামে একটা অসুখ আছে। আমাদের বাড়ির কাজের মেয়েটি সেদিন চুরি করে চলে যায়। মেয়ে তখন অসুখের নামটা বলল। ওই অসুখ হলে মানুষের ভিতর চুরি করবার ইচ্ছে তৈরি হয়। কথাটা শোনার পর আমি সারা রাত ঘুমোতে পারিনি। যখনই চোখ বুজেছি মনে হয়েছে চিরুনিটা দাঁত বের করে আমায় কামড়াতে আসছে। স্বামীকে ডাকতে যাই, উনি সম্ভবত বেশি ড্রিঙ্ক করেছিলেন, আমার ডাক শুনতে পাননি। মেয়ের ঘরে গিয়ে দেখলাম দরজা বন্ধ, ধাক্কা দিলেও খুলল না। রাতে লেখাপড়া করার সময়ও কোনো রকম সাড়া দেয় না। পরদিন আমি অফিসে গিয়ে নিজেই নেট খুললাম। লক্ষণগুলোর সঙ্গে আমার ঘটনাটা মিলে যাচ্ছে। চিরুনিটা দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। মাথার ভিতরে কে যেন সেদিন বলে উঠল, নিয়ে নাও, চুপি চুপি নিয়ে নাও, মজা হবে। আমি ভুলে গিয়েছিলাম আমি কে। আমি একজন ভদ্র শিক্ষিত মানুষ। সে কথা কয়েক মুহূর্তের জন্য আমি ভুলে গিয়েছিলাম। তারপরেই ওই জঘন্য কাজটা করে বসলাম। আমি জানি না আমার কি হলো, কেন হলো। জীবনে কোনোদিনও এই পাপ আমি করিনি। নিজেকে অসম্ভব ছোট মনে হচ্ছে, ইচ্ছে করছে আত্মহত্যা করি। শাড়ির আঁচল মুখে চাপা দিয়ে কান্না সামলানোর চেষ্টা করল শান্তা, কিন্তু পুরোটা পারল না। মাঙ্গলিক রায় চেয়ারে হেলান দিলেন, ঠান্ডা গলায় বললেন, মিসেস সেন, এভাবে ভেঙে পড়বেন না। আপনার সমস্যা হয়েছে, আপনি আমার কাছে এসেছেন, ঠিক আছে, কিন্তু নিজেই অসুখ বুঝে ফেলাটা ঠিক হয়নি। ইন্টারনেটের এটাই সমস্যা। জিনিসটার যেমন উপকার আছে তেমন অপকারও আছে। ইন্টারনেট পড়ে আমরা ভাষা ধারণা নিয়ে অনেক সময় ভাবি সবটা জেনে গিয়েছি, কিন্তু এটা ঠিক নয়। আপনি তো অফিসে দায়িত্বপূর্ণ কাজ করেন। আমি যদি ইন্টারনেট দেখে আপনার কাজটা করবার চেষ্টা করি, সেটা হবে না, গোলমাল হয়ে যাবে। আর আপনি ওই ভুলটাই করছেন। আমার কাজটা আপনি করতে চাইছেন, এটা এক ধরনের ছেলে মানুষই। প্লিজ এটা করবেন না। শান্তা মুখ তুলল। এভাবে সে ভাবেনি। পরশু যখন ইন্টারনেটে ক্লেপ্টোম্যানিয়া রোগটা সম্পর্কে পড়ে, সেদিন নিশ্চিন্ত হয়ে গিয়েছিল তার একই রোগ হয়েছে। ভেবেছিল বাড়ি ফিরে অনিরুদ্ধকে বলবে, কিন্তু পারেনি। নিজেই ডাক্তারের কাছে চলে এসেছে। ডাক্তার রায় বললেন, হিসেব মতো আপনার ওই ঘটনার পর ৮-৯ দিন হতে চলল, তাই তো? ঘাড় কাত করল শান্তা। মহিলার কথায় এক ধরনের ভরসা আছে। উনি বলতে থাকলেন, মিসেস সেন,
ক্লেপ্টোম্যানিয়া অসুখটা সম্পর্কে আপনি ইতিমধ্যে খানিকটা জেনে শুনে নিয়েছেন। হ্যাঁ, ঠিকই, এটা এক ধরনের মানসিক ব্যাধি, ডাক্তারি পরিভাষায় অ্যাডিকটিভ ডিসঅর্ডার। আমাদের মাথার ভিতর সেরোটিনিন, ডোপামিন নামে বিভিন্ন ধরনের রাসায়নিক আছে। তাদের কম বেশি ক্রিয়া প্রতিক্রিয়ায় এই ধরনের অপরাধের ইচ্ছে মনের মধ্যে জাগতে পারে। অদম্য ইচ্ছে। সেই ইচ্ছে সুস্থ বুদ্ধি দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না। নেট ঘেঁটে এসব জেনেছেন তো? শান্তা বলল, দেখেছি, তবে বুঝিনি সবটা। মাঙ্গলিক রায় মাথা নামিয়ে টেবিলের ওপর হাতের পেনটাকে ঠুকতে ঠুকতে বললেন, আপনার যে এই অসুখটাই হয়েছে এ বিষয়ে কিন্তু আমি নিশ্চিত হতে পারছি না মিসেস সেন। এমনও তো হতে পারে আপনি হয়তো ভেবেছিলেন একটা কিছু করি, এমন একটা কিছু যেটা আপনাকে থমকে পড়া জীবনে একটা ঢিল ছোঁড়ার মতো হবে, আলোড়ন উঠবে। হতে পারে না? আপনি ঢিলটা ভুল বেচেছেন। একটা আলাদা রকম কিছু করতে পেরেছি ভেবে প্রথমে আনন্দ পেয়েছিলেন, সেই অনুযায়ী অনুভূতি হয়েছিল, কিন্তু পরে আপনি অনুতপ্ত হয়েছেন, ঠিক? শান্তা বিড়বিড় করে বলল, তাহলে এরকম একটা নোংরা কাজ, এরকম একটা অন্যায়? মিসেস সেন, ন্যায় অন্যায় বলবার আমরা কে? যা করেছেন সে তো আপনি করেননি, আপনার মনের একটা অংশ করেছে। সেই অংশটাকে উপড়ে ফেলে দিলেই হবে। একটা তুচ্ছ চিরুনির জন্য আপনি পাপবোধে ভুগছেন। চারপাশে কত বড় বড় অন্যায় হয়ে যাচ্ছে, তা কি আপনি জানেন? যান, বাড়ি যান, আর ভাববেন না। আপনার চোখের জল অনুতাপ বলে দিচ্ছে আপনি নিজেই পারবেন, আমার ওষুধ লাগবে না। বিস্মিত মুগ্ধ শান্তা জিজ্ঞেস করল, কি কি পারব? মাঙ্গলিক রায় উঠে দাঁড়িয়ে শান্তার হাত ছুঁয়ে হেসে বললেন, যা আপনার পারা উচিত। কি আশ্চর্য, হকার ছেলেটা আজও কালো টি শার্ট পরে আছে। শান্তাকে দেখে একগাল হেসে বলল, হ্যাঁ আসুন দিদি ভাই, দড়িতে কিছু ছেঁড়া ফাটা বেরিয়েছিল নাকি? শান্তা মাথা নামিয়ে কাঁধের ব্যাগটা খুলতে খুলতে দৃঢ়তার সঙ্গে নরম গলায় বলল, না গোপাল, আজ অন্য কারণে এসেছি। সেদিন একটা খুব খারাপ কাজ করেছি, তোমাকে লুকিয়ে জিনিস নিয়ে গিয়েছিলাম। গোপাল হাত বাড়িয়ে চিরুনিটা নিতে নিতে হাসি মুখে বলল, দিদি ভাই, আমি জানি একটা চিরুনি তো, আমি জানতাম আপনি ওটা ফিরিয়ে দিতে আসবেন। শুনছিলেন আজকের গল্প শ্রী প্রচিত গুপ্ত রচিত চিরুনি। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। নমস্কার।